গল্পের শুরু হয় 800 বিসি থেকে, যা আমাদের সময়ের থেকে পুরো 3000 বছর আগের ঘটনা, যখন মানুষ এই পৃথিবীতে আদিবাসীদের মতো বাস করত। কোনো রকম টেকনোলজি ছিল না। সে সময় পৃথিবীতে একটি স্পেসশিপ আসে, সব মানুষ সেটা থেকে পালাতে থাকে, কিন্তু শুধুমাত্র একটি ছেলে সেটা দেখে আকৃষ্ট হয়ে তার দিকে যায়। আর তখনই স্পেসশিপ থেকে একটি নীল আলো বের হয়, আর ওই ছেলেটি অদৃশ্য হয়ে যায়। এরপর কয়েকশো বছর পরের দৃশ্য দেখানো হয়। তখন সময় ছিল 1928-এর, যেখানে আমাদের মিশর অর্থাৎ ইজিপ্টের বড় বড় পিরামিড দেখানো হয়। মানুষ যে এখন জঙ্গলি বা আদিবাসী নেই, এই পিরামিডই তার প্রতীক। তারা এখন আগের মতো নেই, এখন মানুষ অনেক উন্নতি করে ফেলেছে। এখানকার মানুষ মিশরের পিরামিডের আশেপাশে খোদাই করতে থাকে, আর এই খোদাইয়ের কারণেই তারা অনেক পুরনো অদ্ভুত জিনিস খুঁজে পায়, যার মধ্যে ধাতুর তৈরি গোলাকার একটি জিনিস পায়, যেটা দেখে কেউই বুঝতে পারে না এটা আসলে কি। ওটার নিচে তারা এলিয়েন দেহের অংশ খুঁজে পায়। সেখানে আমরা একটি ছোট মেয়ে ক্যাথরিনকে দেখতে পাই, যে এখানকার প্রজেক্ট হেডের মেয়ে। খোদাইয়ের কারণে ক্যাথরিন সোনালী রঙের একটি লকেট পায়, যেটা সে নিজের কাছেই রেখে দেয়। আর এরপর আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। সময়টা 1994-এর, যেখানে ডক্টর ড্যানিয়েল জ্যাকসনকে দেখানো হয়, যিনি একজন আর্কোলজিস্ট ও লিঙ্গুইস্ট তাকে বলা হয়, যার মধ্যে অনেক ভাষার জ্ঞান আছে। জ্যাকসন অনেক প্রাচীন ভাষাও জানে। জ্যাকসন ভাষণ দেওয়ার সময় বলে, মিশরের পিরামিড মিশরের মানুষেরা বানায়নি, বরং অন্য কেউ বানিয়েছে। তার এই সমস্ত কথা কেউ বিশ্বাস করে না, সবাই সেখান থেকে উঠে চলে যায়। ওখানে জ্যাকসনের সাথে ক্যাথরিন দেখা করতে আসে। ক্যাথরিন হলো সেই ছোট্ট বাচ্চা মেয়েটি যাকে 1928-এ দেখানো হয়েছিল, যে মিশরের খোদাইয়ের সময় সোনালী রঙের একটি লকেট পেয়েছিল। এখন এই মেয়েটি প্রায় বুড়ি হয়ে গেছে, আর সে আজও ওই প্রজেক্টেই কাজ করে চলেছে, যার নাম স্টারগেট। ক্যাথরিন এখন ওই প্রজেক্টের হেড। ক্যাথরিন জ্যাকসনকেও এই প্রজেক্টে যোগ দিতে বলে। ক্যাথরিন বলে, আমাদের তো ঠিক এমন মানুষেরই দরকার যে সব রকমের পুরনো ভাষা বুঝতে পারে। জ্যাকসন তার টিমে যোগ দিতে রাজি হয়ে যায়। আর জ্যাকসন যখন সেই জায়গায় পৌঁছায় যেখানে তাকে প্রাচীন ভাষাগুলোকে বুঝতে হবে, তখন জ্যাকসন সেই জায়গায় বোর্ডে কিছু প্রাচীন শব্দ লেখা দেখতে পারে, যার অনুবাদ ভুল ছিল। জ্যাকসন কিছু সময়ের মধ্যেই তা ঠিক করে দেয়। তখনই সেখানে কর্নেল ও'নেইল আসে, আর সে বলে, এখন থেকে আমি এই প্রজেক্টের হেড, এখানে যা যা কাজ হবে তার বিবরণ আমাকে দিবে। জ্যাকসনকে অনেক বড় একটি পাথর দেখানো হয়। এটা সেই পাথর যা অনেক বছর আগে সাল 1928-এ মিশরের পিরামিডের আশেপাশে খোদাই করার সময় পাওয়া গিয়েছিল। আর এই পাথরের নিচেই ওই গোলাকার ধাতুটি ছিল, যেটাকে স্টারগেট বলা হয়। জ্যাকসন ওই পাথরের উপরে থাকা চিহ্নগুলিকে বোঝার চেষ্টা করে, কিন্তু সে ঠিকমতো কিছুই বুঝতে পারে না। একদিন একটি গার্ড পেপার পড়ছিল, আর সেই পেপারের পিছনে অনেক নক্ষত্রের ছবি আঁকা ছিল। এই নক্ষত্র মণ্ডলীর নাম ছিল ওরাইন বেল্ট। মিশরের পিরামিডের সাথে ওরাইন বেল্টের অনেক গভীর সম্পর্ক। জ্যাকসন যখন ওই নিউজ পেপারে থাকা নক্ষত্রের ছবিটিকে পাথরের ছবির সাথে মিলিয়ে দেখে, তখন সে বুঝতে পারে দুটোই সম্পূর্ণ এক। জ্যাকসন বুঝে যায় এটা কোনো ভাষা নয়, বরং স্পেসে 3 ডাইমেনশনে যাওয়ার ভিন্ন ভিন্ন রাস্তা। এসব কথা সে তার টিমের লোকেদের জানায়। সে বোর্ডে একটি 3 ডাইমেনশনাল কিউব আঁকায়, আর সেটায় 6টি পয়েন্ট করে। এরপর সে 6টি পয়েন্টকে একসাথে মিলিয়ে দেয়। জ্যাকসন বলে, সেন্ট্রাল পয়েন্ট থেকে যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। সেখানে বসে থাকা একজন বলে, সেন্ট্রাল পয়েন্টে যাওয়ার জন্য আমাদের 7 নম্বর জায়গার প্রয়োজন, কিন্তু 7 নম্বর জায়গা কোথায়? জ্যাকসন বলে, আমাদের এই পৃথিবী 7 নম্বর জায়গা। জ্যাকসন পাথরে থাকা একটি ছবি বোর্ডে আঁকে, যা পিরামিডের মতো দেখতে হয়, যার দুপাশে দুজন আলাদা আলাদা মানুষ থাকে। জ্যাকসন বলে, এই দুজন মানুষ এখানে এমনিই আছে। এই পিরামিডই হলো সেই 7 নম্বর জায়গা, যেখান থেকে বাকি 6টি পয়েন্টে যাওয়া যাবে। তখন সেখানে একজন বলে, কিন্তু ডিভাইসের মধ্যে তো 7 নম্বর জায়গা, মানে এই চিহ্নটি কোথাও নেই। জ্যাকসন তখন জানতে পারে তাদের কাছে কোনো একটি যন্ত্র আছে, মানে সেই গোল ধাতুটি যাকে স্টারগেট বলে। জ্যাকসনকে ল্যাবের ভিতরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে স্টারগেটকে দেখতে পায়। সেটা তখনও ঘুরছিল, এর মানে সেটা এখনও অ্যাক্টিভেট আছে। জ্যাকসন তখন পিরামিডের 7 নম্বর চিহ্নটি দেখে, যা আমাদের পৃথিবীর চিহ্ন। এরপর জ্যাকসন সেই একই অর্ডারে ওই 7টি চিহ্ন প্লেস করে। এক এক করে ওই চিহ্নগুলি স্টারগেটের মধ্যে লক হয়ে যায়। আর যখনই 7 নম্বর চিহ্নটিকে লক করা হয়, তখন স্টারগেটের ভিতরে একটি ওয়ার্মহোল তৈরি হয়ে যায়, যা দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর সেই ওয়ার্মহোলের ভিতরে ট্র্যাকার পাঠানো হয়, যাতে তারা জানতে পারে যদি তারা এর ভিতরে যায় তাহলে কোথায় পৌঁছাবে। আর তারা খুব তাড়াতাড়ি জানতে পেরে যায় এটা অন্য গ্যালাক্সিতে পৌঁছে গেছে। তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেটা পৃথিবীর মতোই। যেভাবে তাদের ট্র্যাকারটি স্টারগেটের সাহায্যে অন্য গ্যালাক্সিতে পৌঁছেছে, ঠিক তেমনই একটি স্টারগেট সেখানেও আছে, কিন্তু তার উপরে লেখা ভাষাগুলি ছিল সম্পূর্ণ আলাদা।
আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় অসুবিধা। তারা যদি অন্য গ্যালাক্সিতে যায় তাহলে তাদের ফিরে আসার জন্য কোঅর্ডিনেট অর্থাৎ একটি চিহ্নের প্রয়োজন হবে, আর সেটাকে লাগাতে পারলেই নিজের গ্যালাক্সিতে ফিরে আসতে পারবে। জ্যাকসন সবাইকে বোঝায় সে আবারও এমনটা করতে পারবে। এর জন্য কর্নেল ওনিল সহ তার পুরো টিম স্টারগেটের সাহায্যে অন্য দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা করে। যখন জ্যাকসন তার জিনিসপত্র প্যাক করছিল তখন তার কাছে ক্যাথরিন আসে। ক্যাথরিন তাকে সেই লকেটটি দেয় যা 1928-এ তার বাবা খোদাইয়ের সময় পেয়েছিল। তারপর পুরো টিম স্টারগেটের ভিতরে প্রবেশ করে, আর কিছুক্ষণ পরেই তারা অন্য দুনিয়াতে পৌঁছে যায়। ওখানেও এমনই একটি স্টারগেট ছিল। যেখানে তারা নেমেছিল সেই জায়গাটি ছিল সম্পূর্ণ অন্ধকার। তারা যখন বাইরে বেরিয়ে আসে তারা দেখতে পারে সেটা একটি পিরামিড, যা হুবহু মিশরের পিরামিডের মতো। কিছুক্ষণ পর তারা আবার নিজের গ্যালাক্সিতে ফিরে যেতে চাইলে জ্যাকসন সবাইকে বলে, যেমনভাবে আমাদের দুনিয়াতে খোদাই করার সময় এমন একটি পাথর পাওয়া গিয়েছিল যাকে ট্যাবলেট বলে, তার মধ্যে যে চিহ্ন পাওয়া গিয়েছিল সেটা এখানে আসার রাস্তা ছিল, তেমন চিহ্ন এখানে কোথাও পাওয়া যায়নি। আর যদি আমাদের দুনিয়াতে ফিরে যেতে হয় তাহলে ওই পাথর বের করতেই হবে, আর ওই চিহ্নগুলি সঠিক অর্ডারে বসালেই আমাদের দুনিয়ার স্টারগেট পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। এখন যেহেতু সবাই এই দুনিয়াতে আটকে গেছে তাই সবাই জ্যাকসনের ওপরে রাগ করে। একজন আর্মি অফিসার জ্যাকসনের ব্যাগ তুলে ফেলে দেয়। জ্যাকসন যখন সেদিকে যায় তখন সে কারো পায়ের ছাপ লক্ষ্য করে। সেই পায়ের ছাপের পিছু করতেই সামনে একটি বড় জন্তু দেখতে পায়। জন্তুটির সামনে গেলে দেখতে পায় সেটা দড়ি দিয়ে বাঁধা, এর মানে এটা কোনো গৃহপালিত পশু। তখনই সেখানে বাকি আর্মি অফিসারও চলে আসে। জ্যাকসন তাদের বলে এটা কোনো গৃহপালিত পশু। জ্যাকসন জন্তুটির গলায় 3বার থাপ্পড় মারে। আসলে এর মানে হলো সামনে এগিয়ে যাও। জন্তুটি এগিয়ে যায় আর জন্তুটি জ্যাকসনকে টেনে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন বাকি আর্মি অফিসার সেখানে চলে আসে তারা দেখতে পারে ওখানে তাদের মতোই অনেক মানুষ আছে, যারা আদি মানুষের মতোই দেখতে, যেমন পৃথিবীতে 3000 বছর আগে মানুষ থাকতো। এরা সবাই ওই মানুষগুলোর কাছে যায়। তখন তাদের মধ্যে একজন জ্যাকসনের গলায় সেই লকেটটি দেখতে পায় যেটা ক্যাথরিন 1928-এ খোদাইয়ের সময় পেয়েছিল। সেটা দেখে এই মানুষগুলো মাথা নিচু করে। এরপর তাদের সর্দার সেখানে আসে। জ্যাকসন ও আর্মি অফিসারদের নিয়ে তাদের থাকার জায়গায় নিয়ে যায়। তারা ওখানে পৌঁছে অনেক বড় গোলাকার মেটেল দেখতে পায়, যার মধ্যে থাকা চিহ্নগুলো জ্যাকসনের গলায় থাকা লকেটের চিহ্নের মতোই ছিল। আসলে এটা তাদের সানগডের চিহ্ন। সেখানে থাকা সবাই ভাবছিল জ্যাকসনও তার সঙ্গীতে সানগড পাঠিয়েছে, সেজন্য তাদের সামনে মাথা নিচু করে। রাতে সেখানকার লোকেরা একসাথে হয় আর জ্যাকসনকে আলাদাভাবে সাজিয়ে দেয়। আসলে এটা ওখানকার একটি নিয়ম। তারপর তারা জ্যাকসনকে একটি ঘরে নিয়ে যায় আর সেখানকার সর্দারের মেয়েকে তার ঘরে পাঠানো হয়। মেয়েটি তার পোশাক খুলতেই যাচ্ছিল, তখন জ্যাকসন বলে তোমার এমনটা করার কোনো প্রয়োজন নেই। এরপর জ্যাকসন মেঝেতে পিরামিডের চিহ্ন এঁকে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে সে অন্য দুনিয়া থেকে এসেছে, কিন্তু মেয়েটি জ্যাকসনের কথা কিচ্ছু বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর মেয়েটি অমনে একটি ছবি আঁকে যার ওপর একটি সূর্য ছিল। জ্যাকসন জিজ্ঞেস করে এই জায়গাটি তুমি কোথায় দেখেছো? জ্যাকসন এটা জিজ্ঞেস করেছিল কারণ ওটা সেই চিহ্ন যা ঠিকভাবে সেট করলেই জ্যাকসন নিজের দুনিয়ার স্টারগেট পর্যন্ত পৌঁছাতে পারবে। ওখানকার সর্দারের মেয়ে জ্যাকসনকে সেই জায়গায় নিয়ে যায়। তখন তার টিমের বাকি সদস্যরাও সেখানে চলে আসে। জ্যাকসন সেখানকার দেয়ালে থাকা লেখাগুলোকে বুঝতে পারে আর জ্যাকসন সেটা তার বন্ধুদের বলে। এখন থেকে হাজার হাজার বছর আগে একটি ধ্বংসপ্রায় দুনিয়ার এলিয়েন তার দুনিয়া থেকে পালিয়ে যায়। সে যেহেতু নিজেকে বাঁচাতে চাইছিল তাই সে এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘুরছিল। অবশেষে সে পৃথিবীতে এসে পৌঁছায়। সেখানে সে অনেক মানুষ দেখতে পায় যারা তার স্পেসশিপকে দেখে দৌড়তে থাকে। তাদের মধ্যে একজন সাহসী মানুষ স্পেসশিপ দেখে সেই স্পেসশিপের কাছে যায়। এলিয়েনটি ওই ব্যক্তির মধ্যে নিজের চিন্তাকে নিজেকে ট্রান্সফর্ম করে দেয়। এর মানে ওই এলিয়েন এখন মানুষের রূপ নিয়ে নিয়েছে। সেই এলিয়েন নিজেকে পৃথিবীর মানুষের রাজা বলে দাবি করে। তাদের দিয়ে অনেক বড় বড় পিরামিড বানায়। এরই সাথে যে টার্গেট দিয়ে আমরা এখানে এসেছি সেই এলিয়েন তা দিয়ে পৃথিবীর থেকে বহু মানুষকে এখানে পাঠায় যাতে তারা এখানে খনন করতে পারে আর এখান থেকে এক বিশেষ ধরনের খনিজ পদার্থ বের করতে পারে যেটা তার টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এর মানে এই দুনিয়াতে যে সমস্ত লোক থাকে তারা আগে পৃথিবীতেই ছিল, আর যে ভাষা তারা বলে তা হাজার হাজার বছর আগে ইজিপ্টের ভাষা। পৃথিবীর মানুষ যখন আস্তে আস্তে বুঝতে শিখলো তখন সেই এলিয়েন যার নাম রা, যে মানুষের রূপে ছিল, তার বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করে আর স্টারগেটকে তারা সারা জীবনের জন্য মাটিতে পুঁতে দেয়। জ্যাকসন সেখানে ওই পাথরটি দেখতে পারে যার মধ্যে সেই সব চিহ্ন ছিল যার সাহায্যে সে নিজের দুনিয়ার টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু এর মধ্যে থাকা 7 নম্বর চিহ্নটি ভাঙা থাকে আর সেটা ছাড়া তারা পৃথিবীতে যেতে পারবে না। অন্যদিকে আমরা দেখি
পিরামিডের ওপর একটি স্পেসশিপ নামে, যা একদম পিরামিডের মতোই দেখতে, কিন্তু সর্দারের মেয়ে শিউরি রাখা পিরামিডের থেকেও বড়। সেই স্পেসশিপটি পিরামিডের ওপরে ল্যান্ড করে। আসলে ওই পিরামিডটি হলো স্পেসশিপ ল্যান্ড করার জায়গা। স্পেসশিপ থেকে এলিয়েন বার হয়ে জ্যাকসনের সঙ্গীদের মধ্যে দুজনকে মেরে ফেলে আর দুজনকে বন্দি করে ফেলে। অন্যদিকে আমরা দেখি জ্যাকসন ও কর্নেল ওনিল তার দুজন সঙ্গীদের সাথে পিরামিডের দিকে এগিয়ে যায়, আর সর্দারের মেয়ে শাউরি, যাকে জ্যাকসনের জন্য অফার করা হয়েছিল, সেও তার সঙ্গীদের সাথে তাদের পেছনে যায়। যখন ওই চারজন পিরামিডের কাছে পৌঁছায়, তখন তারা দেখতে পারে পিরামিডের উপরে অনেক বড় কিছু এসে ল্যান্ড করেছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা সবাই ভিতরে আসে। সেখানে অদ্ভুত চেহারার কিছু মানুষ তাদের উপরে হামলা করে। জ্যাকসন ও কর্নেল ওনিল নিচে আসে, যেখানে তাদের টার্গেট ছিল। কর্নেল ওনিল সেখানে কিছু খুঁজছিল, কিন্তু সে খুঁজে পায় না। জ্যাকসন তাকে জিজ্ঞেস করে, কি খুঁজছো? কিন্তু জ্যাকসনকে কিছুই বলে না। তখনই সেখানে কিছু এলিয়েন চলে আসে আর তাদের ধরে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে আরও একটি এলিয়েন আসে, যাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সবার থেকে আলাদা। সে এদের লিডার। সে হলো রা, যাকে এই দুনিয়ার সবাই ভগবান বলে মানে। রা তার নিজের জায়গায় বসে তার মুখের উপরে থাকা মুখোশটি সরায়। এটা সেই ছেলে যে আজ থেকে 3000 বছর আগে, মানে 800 BC-তে সেই এলিয়েন শিপের কাছে গিয়েছিল, যেটা পৃথিবীতে এসেছিল। আর এলিয়েন সেই ছেলেটির শরীরের ওপর দখল করে নিয়েছিল। সে আজও ততটাই ইয়ং যতটা 3000 বছর আগে ছিল। আর সে এই দুনিয়ার ভগবান, সবাই রা বলে চেনে। এর কাছে শুধু মানুষের শরীর আছে, কিন্তু আত্মার থেকে, মনের থেকে কোনো দিক থেকে সে মানুষ না। এরপর রায়ের লোকেরা সেই বোমটিকে নিয়ে আসে, যা কর্নেল ওনিল ব্লাস্ট করতে চেয়েছিল। আসলে রা এটা জানতে পেরে গিয়েছিল, এখন সেই বোমের উপর দখল করে নিয়েছে। কর্নেল গার্ডের কাছে থাকা হাতিয়ার ছিনিয়ে নিয়ে রায়ের ওপরে হামলা করতেই যাচ্ছিল। তখনই ওখানে থাকা অনেক বাচ্চা রায়ের সামনে চলে আসে। এই বাচ্চাগুলি সবসময় রায়ের সাথেই থাকে। এ কারণে কর্নেল রায়ের ওপরে হামলা করতে পারে না, আর রায়ের গার্ড সুযোগ বুঝে কর্নেলের উপরে হামলা করে দেয়। জ্যাকসন তার সামনে চলে আসে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এরপর রায়ের গার্ড কর্নেল ওনিলকেও মারতে চায়, কিন্তু সেখানে রা এসে থামিয়ে দেয়, আর কর্নেল ওনিলের বেঁচে যাওয়া সঙ্গীদের সাথে তাকেও বন্দি করে দেয়। রা এখন মানুষের উপর রেগে যায়। এর জন্য তার স্পেসশিপ থেকে কিছু ফ্লাইং অবজেক্ট বের হয়, যা মানুষের বসতির উপর হামলা করে, যাতে বহু মানুষ মারা যায়। এখানকার সর্দারের মনে হয় তাদের ভগবান রা তাদের উপর রেগে আছে, তাই এমন করছে। অন্যদিকে আমরা দেখি জ্যাকসন পিরামিডের ভেতরে থাকা একটি বক্স থেকে বের হয়। আসলে এই বক্সের সাহায্যে মানুষকে পুনরায় জীবিত করা যায়, আর এই টেকনোলজি ব্যবহার করেই রা সব সময় ইয়ং থাকে। জ্যাকসন এখন আবার জীবিত হয়ে যায়। রা এরপর তার সামনে এসে বলে, তোমার বন্ধু এখানে নিউক্লিয়ার বোম নিয়ে এসেছে। কাল যে স্টারগেট দিয়ে তোমরা এই দুনিয়ায় এসেছো, সেই স্টারগেট দিয়ে এই বোমকে তোমার পৃথিবীতে পাঠাবো, কিন্তু আমি আমার টেকনোলজি দিয়ে এর শক্তি 100 গুণ বাড়িয়ে দিব, যাতে তোমার পৃথিবী পুরো ধ্বংস হয়ে যায়। জ্যাকসন জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করতে চাও? রা বলে, আমি এই দুনিয়াকে বানিয়েছি, এখন আমি তাকে ধ্বংস করব। রা বলে, কাল পিরামিডের সামনে সমস্ত চাকরদের ডেকেছি। তারা আমাকে কোনো প্রশ্ন করার আগেই আমার কথা মতো তুমি তোমার সমস্ত বন্ধুদের মারবে, যাতে তারা বিশ্বাস করে তাদের একটাই ভগবান। জ্যাকসন বলে, যদি আমি এমনটা না করি তাহলে? রা বলে, তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, তারপর তোমার সমস্ত বন্ধুদের। পরের দিন সকালে সমস্ত মানুষেরা এক জায়গায় জড়ো হয়। এরা সবাই রায়ের গোলাম। তারা সবাই পিরামিডের কাছে যায়। অন্যদিকে জ্যাকসনের কাছে তার 4 বন্ধুকে রাখা হয়, যাদেরকে সবার সামনে মারতে হবে। রায়ের একজন লোক জ্যাকসনকে হাতিয়ার দেয়। জ্যাকসন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই ভিড়ের মধ্য থেকে একজন বাচ্চা তাদের দিকে কিছু একটা ইশারা করে। সেই বাচ্চাটির কাছে হাতিয়ার ছিল। আসলে সর্দারের মেয়ে শাউরি সবাইকে সত্যিটা বলে দেয় যে রা একজন এলিয়েন, সে ভগবান নয়, আর সে এখানে সবাইকে গোলাম বানিয়ে রেখেছে। আর এটা সে জ্যাকসনের থেকে জানতে পেরেছিল। জ্যাকসন যখন দেখে এখানে কিছু লোক তার পাশে আছে, তখন জ্যাকসন নিজের বন্ধুদের উপরে হামলা না করে রায়ের উপরে হামলা করে দেয়। এরই সাথে ভিড়ের মধ্যে যে সমস্ত বাচ্চাদের কাছে বন্দুক ছিল, তারা হাওয়ায় ফায়ার করতে শুরু করে। এর ফলে ওখানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তখনই কর্নেল ওনিল ও জ্যাকসনরা ওখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা তারা একটি গুহায় আশ্রয় নেয়। কর্নেল ওনিলের সাথে তাকে বলে, তুমি এখানে নিউক্লিয়ার বোম কেন নিয়ে এসেছো? ওনিল বলে, যদি এখানে কোনো বিপদ আসতো তাহলে সবাইকে পাঠিয়ে দিয়ে আমি এখানে বোম ব্লাস্ট করে দিতাম, আর কালকে আমি ঠিক এমনটাই করব। এরই সাথে জ্যাকসন আরও একটি ব্যাপার জানতে পারে। এই গ্রামের সবাই জ্যাকসনকে শাওরির স্বামী ভাবতে শুরু করেছে। জ্যাকসন যেহেতু মেয়েটিকে পছন্দ করে, তাই এই সম্পর্ক মেনে নিতে রাজি হয়। পরের দিন সকালে উঠে জ্যাকসন দেখে শাওরির ভাই দেওয়ালে একটি ছবি এঁকেছে, আর এই ছবিটি হলো এই গ্রহের, যেখানে পিরামিডের সাথে 3টি চাঁদও ছিল।
তখন জ্যাকসন বুঝতে পারে 7 নম্বর ভাঙা চিহ্নটি এটাই। এখন তারা নিজেদের দুনিয়ায় যাওয়ার জন্য সঠিক চিহ্ন পেয়ে গেছে, যাকে স্টারগেটে সেট করলেই তারা নিজেদের দুনিয়ায় চলে যেতে পারবে। অন্যদিকে রায়ের একজন লোক যে মুখোশ পড়েছিল, সে খনির বাইরে বেরিয়ে আসে খনিজ নিয়ে যাওয়ার জন্য। তখনই সেখানে কর্নেল ওনিল এসে তাকে মেরে ফেলে। এটা দেখে সর্দার ও তার সমস্ত লোকেরা ভয় পেয়ে যায়। তারা হাত জোর করে বসে পড়ে এবং তাদের ভগবান রায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই কর্নেল ওনিল রায়ের সেই লোকটিকে যাকে সে মেরেছে তার হাতের একটি বোতাম টিপে, ফলে লোকটির মুখোশ খুলে যায়। এখানে সাধারণ মানুষ যখন জানতে পারে এরা কোনো ভগবান নয়, বরং আমাদের মতোই মানুষ যারা শুধু মুখোশ পরে থাকতো। এত বছর ধরে সেই মানুষগুলো শুধু একটি মিথ্যার জগতে ছিল। এরপর জ্যাকসন, ওনিল ও শাওরি কিছু বাচ্চার সাথে খনিজ পদার্থ নিয়ে পিরামিডের ভিতরে যায়। তখন তাদের সামনে রায়ের গার্ড আসে, কিন্তু তারা সবাইকে মেরে ফেলে। এরপর তারা সেই জায়গায় যায় যেখানে নিউক্লিয়ার বোম রাখা ছিল। কর্নেল ওনিল সেই বোমটিকে অ্যাক্টিভেট করে দেয়। সে জ্যাকসনকে বলে, তুমি নিজের দুনিয়ায় চলে যাবে, আর সেখানে যাওয়ার পর স্টারগেটকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমি এখানে নিজের কাজ শেষ করব। এর মানে কর্নেল ওনিল রাকে শেষ করতে চাইছে। তখনই রায়ের একজন লোক এসে শাওরিকে মেরে ফেলে। শাওরিকে এই অবস্থায় দেখে জ্যাকসন খুব কষ্ট পায়। তখন সেখানে একটি নীল আলো দেখা যায়, যেটা হলো টেলিপোর্টেশন টেকনোলজি। এটা রায়ের এমন এক টেকনোলজি যেটার সাহায্যে কোনো মানুষ বা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তখন রায়ের একজন লোক সেই টেকনোলজি ব্যবহার করেই নিউক্লিয়ার বোম নিতে আসে। জ্যাকসন যেহেতু ওই টেকনোলজির ব্যাপারে জানতো, তাই সে শাওরিকে নিয়ে ওই লাইটের নিচে দাঁড়িয়ে পড়ে। এর ফলে গার্ড সেখানে পৌঁছায়, আর জ্যাকসন ও শাওরি সেই চেম্বারে পৌঁছে যায় যেখানে জ্যাকসন জীবিত হয়েছিল। জ্যাকসন সেই চেম্বারে রেখে শাওরিকে বাঁচিয়ে তোলে। এরপর তারা ওখান থেকে যখন যাচ্ছিল তখন রা তাদের দেখে ফেলে। রা জ্যাকসনের মাথায় হাত দিতেই তার পুরো শরীরে কারেন্টের ঝটকা লাগতে শুরু করে। অন্যদিকে কর্নেল ওনিলকে দেখানো হয় যে সেই গার্ডের সাথে লড়াই করছিল, যে টেলিপোর্টেশন টেকনোলজি ব্যবহার করে নিচে এসেছিল। এরপর ওনিল তাকে টেলিপোর্টেশন চেম্বারে নিয়ে আসে এবং সে গার্ডের হাতের বাটনটি টিপে দেয়, যার ফলে টেলিপোর্টেশন টেকনোলজি নিচে নেমে এসে গার্ডের বডি দুটুকরো করে দেয়। এতে তার শরীরের নিচের অংশ তো সেখানেই রয়ে যায়, কিন্তু তার শরীরের ওপরের অংশ টেলিপোর্ট করে উপরে উঠে আসে। যেখানে জ্যাকসন আর শিউরি ছিল তারা নিচে নেমে আসে, ফলে তাদের জীবন বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখি সেখানকার লোকেরা বিদ্রোহ শুরু করে। রা বুঝতে পারে যেমনটা পৃথিবীতে হয়েছিল ঠিক তেমনটাই হতে চলেছে, তার খেলা আবারও শেষ। এজন্য পিরামিডের ওপর তার যে স্পেসশিপ ছিল সেটা নিয়ে এখান থেকে যেতে থাকে। অপরদিকে অনিল নিচে নিউক্লিয়ার বোমটি অফ করার চেষ্টা করে, কিন্তু রা এর পুরো সেটিং বদলে দিয়েছিল, যে কারণে অফ হচ্ছিল না। তারা কিছুই বুঝতে পারে না কি করবে, কারণ আর কিছুক্ষণ পরেই সেটা ব্লাস্ট করবে। এরপর অনিল সেই গার্ডটিকে দেখতে পায় যার হাতে টেলিপোর্টেশন ডিভাইসটি ছিল। তখন নিউক্লিয়ার বোমকে টেলিপোর্টেশন ডিভাইসের নিচে রেখে বাটনটি টিপে দেয়। অন্যদিকে রা স্পেসশিপে দেখতে পারে টেলিপোর্টেশন ডিভাইস দিয়ে কেউ উপরে আসছে। সে মনে করে কোনো মানুষ তার সাথে লড়াই করতে আসছে, কিন্তু তখনই সে তার সামনে নিউক্লিয়ার বোম দেখতে পায়, আর যা ব্লাস্ট হতে কিছু সময়ই বাকি ছিল। আর ঠিক তখনই বড়সড় একটি ব্লাস্ট হয়। রা যে বহু বছর ধরে পৃথিবীর মানুষের উপর রাজত্ব করেছে, যে মিশরের পিরামিড বানিয়েছে, লোকেদের হাজার হাজার বছর ধরে নিজের গোলাম বানিয়ে রেখেছে, আর যে এখানকার মানুষদের মূর্খ বানিয়ে রেখেছে যাতে তারা পৃথিবীর মতো বিদ্রোহ ঘোষণা করতে না পারে, আজ তার দিন শেষ। এখন এই গ্রহের সমস্ত মানুষ খুশি হয়ে যায়, কারণ আজ তারা রায়ের গোলামি থেকে মুক্ত হয়ে গেছে। মুভি শেষে দেখানো হয় স্টারগেট অন করা হয়েছে, কিন্তু জ্যাকসন এখানে থেকে যায় কারণ তার স্ত্রী শাওরি এই গ্রহে ছিল। এরপর জ্যাকসন কর্নেল ওনিলকে সেই লকেটটি দিয়ে দেয় যেটা তাকে ক্যাথরিন দিয়েছিল। এরপর কর্নেল সেই সব লোকেদের সাথে যারা জীবিত বেঁচে গিয়েছিল তাদের সাথে পৃথিবীতে চলে আসে, আর এখানেই স্টারগেট মুভিটি শেষ হয়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।